প্রিয় শিক্ষার্থী, কেমন আছো সবাই? আশা করি পৃথিবীর এই দুর্যোগকালীন সময়ে সকলেই নিরাপদে আছো, ঘরে আছো এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও সরকারি নির্দেশাবলী সকলেই মেনে চলছো। তোমরা সমাজের সচেতন একটি অংশ, তোমাদেরকে দেখে অন্যরা শিখবে। কাজেই তোমরা নিজেরা সচেতন থাকবে এবং অন্যদেরকে অবশ্যই সচেতন করবে, কারণ কোভিড মোকাবেলায় কারো পক্ষে, সরকারের পক্ষে বা কারো পক্ষে একা কিছু করা সম্ভব নয় যদি মানুষ সচেতন না হয়। বাংলাদেশ সরকার আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে এই সংকট মোকাবেলা করার জন্য। সেই ক্ষেত্রে আমাদের সকলেরই, প্রত্যেকের যে যার অবস্থান থেকে আমাদের সচেতন থাকতে হবে, আমাদের ঘরে থাকতে হবে। তো আমরা আজকে শুরু করব তড়িৎ প্রবাহের চৌম্বকক্রিয়া ও চুম্বকত্ব অধ্যায়ের চতুর্থ লেকচার। আজকে আমরা পড়ব কোনো চুম্বক ক্ষেত্রের মধ্যে স্থাপিত একটি ক্ষুদ্র কুণ্ডলীর উপর টর্ক। আমরা ধরে নেই একটি আয়তাকার কুণ্ডলী আকৃতির বর্তনী WX Y Z PQ অক্ষের সাপেক্ষে ঝুলিয়ে দেওয়া আছে। এই কুণ্ডলীটি একটি চৌম্বক ক্ষেত্র B এর মধ্যে এমনভাবে রাখা আছে যেন কুণ্ডলীর তল চৌম্বক ক্ষেত্রের সমান্তরাল থাকে। তার মানে কুণ্ডলীর যে চারটা বাহু আছে WX, XY, YZ এবং ZW, চারটা বাহুর মধ্যে দুটো বাহু WX এবং ZY চৌম্বক ক্ষেত্রের সমান্তরাল এবং XY, WZ চৌম্বক ক্ষেত্রের উপর লম্ব। আমরা ধরে নেই L হচ্ছে পরিবাহীর দৈর্ঘ্য, B পরিবাহীর প্রস্থ, তাহলে কুণ্ডলীর ক্ষেত্রফল হবে A সমান L ইন্টু B। B হচ্ছে চৌম্বক ক্ষেত্রের মান, ক্যাপিটাল B হচ্ছে চৌম্বক ক্ষেত্রের মান, N হচ্ছে কুণ্ডলীর পাক সংখ্যা, I তড়িৎ প্রবাহ মাত্রা, অর্থাৎ এই কুণ্ডলীর মধ্য দিয়ে যে তড়িৎ প্রবাহিত হচ্ছে এই তড়িৎ প্রবাহ মাত্রা আমরা একটু তীর চিহ্ন দিয়ে দেখাই। এই হচ্ছে তড়িৎ প্রবাহ মাত্রা I। তো এখন আমরা একটু আগেই বললাম যে কুণ্ডলীর দুই বাহু WX এবং YZ চৌম্বক ক্ষেত্রের সমান্তরাল। তাহলে কুণ্ডলীর দুই বাহু WX এবং YZ কুণ্ডলী তলের সমান্তরাল হওয়ায় এদের প্রত্যেকের উপর ক্রিয়াশীল চৌম্বক বল শূন্য। কারণ হচ্ছে আমরা জানি, এটা এই চ্যাপ্টারেই আমরা পড়ে এসেছি, চৌম্বক বল F ইকুয়াল টু NI BB সাইন থিটা। WX এর ক্ষেত্রে দেখো, WX এর ক্ষেত্রে তড়িৎ প্রবাহ যেদিকে চৌম্বক ক্ষেত্র সেদিকে, অর্থাৎ মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি। আর YZ এর ক্ষেত্রে চৌম্বক ক্ষেত্র ডান দিকে, তড়িৎ প্রবাহ বাম দিকে, তার মানে মধ্যবর্তী কোণ 180 ডিগ্রি। তাহলে আমরা বলি যে WX এর ক্ষেত্রে থিটা ইকুয়াল টু 0 ডিগ্রি, সুতরাং F ইকুয়াল টু 0। আর YZ এর ক্ষেত্রে
থিটা ইকুয়াল টু 180 ডিগ্রি। আমরা জানি সাইন 180 মানও 0, সুতরাং তাহলে এফ ইকুয়াল টু 0। তাহলে এই দুই বাহুর উপর চৌম্বক ক্ষেত্র কোনো ধরনের বল প্রয়োগ করবে না। কিন্তু এক্স ওয়াই এবং খেয়াল করো এক্স ওয়াই এবং ডব্লিউ জেড এই দুটো বাহু চৌম্বক ক্ষেত্রের লম্ব বরাবর, এক্স ওয়াই এবং ডব্লিউ জেড চৌম্বক ক্ষেত্রের লম্ব বরাবর হওয়ায় এদের প্রত্যেকের উপর ক্রিয়াশীল চৌম্বক বল এফ ইকুয়াল টু এন আই, দৈর্ঘ্যটা এল, চৌম্বক ক্ষেত্র বি সাইন, সরাসরি লিখলাম 90 ডিগ্রি, সাইন 90 মান 1, তাহলে এফ ইকুয়াল টু হবে এন আই এল বি। এটাকে আমরা রাখি 1 নং সমীকরণে। কিন্তু খেয়াল করে দেখো যে বাহু দুটিতে তড়িৎ প্রবাহের অভিমুখ কিন্তু পরস্পর বিপরীত দিকে, আই আই বিপরীত দিকে। ফলে এই দুই তারের উপর যদিও ক্রিয়াশীল বলের মান সমান হবে কিন্তু অভিমুখ হবে বিপরীত দিকে। এক্স ওয়াই তারের উপর ক্রিয়াশীল বলের অভিমুখ যদি এই দিকে হয় তাহলে ডব্লিউ জেড তারের উপর ক্রিয়াশীল বলের অভিমুখ হবে তার বিপরীত দিকে। আমরা দেখিয়েছি আগের ক্লাসে লেকচার 3-তে আমরা দেখিয়েছি এটা, যে পাশাপাশি দুটি সমান্তরাল তারে তড়িৎ প্রবাহিত হলে কি হয়। তো তাহলে এক্স ওয়াই তারের উপর বল যেদিকে ক্রিয়া করবে, ডব্লিউ জেড তারের উপর বল ক্রিয়া করবে তার বিপরীত দিকে। ফলে যদি বিপরীত দিকে বল ক্রিয়া করে, একটা বল ওই দিকে একটা বল এই দিকে, তাহলে এটা কিন্তু ঘোরানোর চেষ্টা করবে। যখনই ঘোরানোর চেষ্টা করবে তখনই আমরা বলি টর্ক সৃষ্টি করবে। কিন্তু বাহু দুটিতে প্রবাহের অভিমুখ বিপরীত দিকে হওয়ায় বাহু দুটির উপর ক্রিয়াশীল বলের অভিমুখ বিপরীত দিকে হবে। এর ফলে কি হবে? ফলে কুণ্ডলীর দুই বাহুর উপর, দুই বিপরীত বাহুর উপর দুটি সমান সমান্তরাল ও বিপরীতমুখী বল ক্রিয়া করায় একটি দ্বন্দ্বের সৃষ্টি হবে। আমরা দ্বন্দ্ব পড়েছি ফার্স্ট পেপারে, নিউটনিয়ান বলবিদ্যা অধ্যায়ে। দ্বন্দ্বের সৃষ্টি হবে। এই দ্বন্দ্ব
কুণ্ডলীকে PQ অক্ষের সাপেক্ষে ঘোরাতে চেষ্টা করবে। তাহলে আমি আরেকবার বলি যে WX এবং XY এবং WZ এই দুই বাহুর উপর দুটি সমান সমান্তরাল এবং বিপরীতমুখী বল ক্রিয়া করায় এখানে একটি দ্বন্দ্বের সৃষ্টি হবে এবং এই দ্বন্দ্বটা কি করবে? এই দ্বন্দ্বটা কুণ্ডলীটিকে PQ অক্ষের সাপেক্ষে ঘোরানোর চেষ্টা করবে। PQ অক্ষের সাপেক্ষে এটাকে ঘোরানোর চেষ্টা করবে। তো এই দ্বন্দ্বের ভ্রামক তথা টর্ক, এই দ্বন্দ্বের ভ্রামকের আরেকটার নাম হচ্ছে টর্ক, আমরা জানি, তথা টর্ক টাউ সমান। দ্বন্দ্বের ভ্রামককে প্রকাশ করা হয় কিভাবে? টাউ ইকুয়াল টু যে কোনো একটা বলের মান, যেহেতু দুটা বলই সমান, যে কোনো একটা বলের মান এবং বলদ্বয়ের মধ্যবর্তী লম্ব দূরত্ব, যে কোনো একটি বলের মান ইন্টু বলদ্বয়ের মধ্যবর্তী লম্ব দূরত্ব। তো আমরা বলটাকে ধরে নিই F এবং বলদ্বয়ের মধ্যবর্তী লম্ব দূরত্ব হবে, খেয়াল করো, YZ বাহুর দৈর্ঘ্যের সমান, তার মানে কুণ্ডলীর প্রস্থ B এর সমান। তাহলে হবে টাউ ইকুয়াল টু হবে F ইন্টু B। এবার আমরা 1 নং সমীকরণ থেকে F এর মানটা বসাই। টাউ ইকুয়াল টু F এর মান ছিল NIL ক্যাপিটাল B স্মল b। কুণ্ডলীর ক্ষেত্রফল, দেখো দৈর্ঘ্য এবং প্রস্থ গুণ করলে পাওয়া যাবে কুণ্ডলীর ক্ষেত্রফল। তাহলে আমরা লিখি কুণ্ডলীর ক্ষেত্রফল A সমান LB। তাহলে আমরা টাউ ইকুয়াল টু NI A ক্যাপিটাল B, এটা রাখি আমরা 2 নম্বর সমীকরণে NI A B। তো এখন দেখো, আমরা কিন্তু ধরে নিয়েছিলাম কুণ্ডলীর তল চৌম্বক ক্ষেত্রের সমান্তরাল। এখন আমরা একটু পরিবর্তন করি। যদি চৌম্বক ক্ষেত্র কুণ্ডলীর তলের সমান্তরাল না হয়ে যদি কুণ্ডলীর তলের সাথে ফাই কোণ উৎপন্ন করে, তাহলে আমাদের সমীকরণটা কি দাঁড়াবে? টাউ ইকুয়াল টু NIAB এর জায়গায় হবে B cos phi, কুণ্ডলীর তলের সাথে ফাই কোণ, তার মানে কুণ্ডলীর তলের দিকে উপাংশটা হবে কুণ্ডলীর তলের দিকে চৌম্বক ক্ষেত্রের উপাংশটা হবে B cos phi। তো আবার যেহেতু চৌম্বক ক্ষেত্র B কুণ্ডলীর তলের সাথে ফাই কোণ উৎপন্ন করে,
তাহলে কুণ্ডলী তলের লম্বের সাথে কত কোণ উৎপন্ন করবে? কুণ্ডলী তলের লম্বের সাথে 90 ডিগ্রি মাইনাস ফাই, ঠিক না? কুণ্ডলী তলের সাথে ফাই কোণ, তাহলে কুণ্ডলী তলের যে লম্ব তার সাথে নিশ্চয়ই তার চেয়ে 90 ডিগ্রি থেকে কম হবে, এটা 90 মাইনাস ফাই। আমরা এই কোণটা ধরে নিই থিটা। খেয়াল করো, কুণ্ডলী তলের লম্বের সাথে চৌম্বক ক্ষেত্রের কোণ হচ্ছে থিটা, কোণ উৎপন্ন করে। সুতরাং আমরা এখান থেকে বলতে পারি যে ফাই ইকুয়াল টু নিশ্চয়ই 90 ডিগ্রি মাইনাস থিটা। এবার আমরা এই সমীকরণে এটাকে আমরা ইচ্ছে করলে 3 নং সমীকরণ দিতে পারি। 3 নং সমীকরণে আমরা কি করব? আমরা ফাইয়ের পরিবর্তে 90 মাইনাস থিটা বসাবো। তাহলে 3 নং হতে পায় টাউ ইকুয়াল টু NIAB cos ফাইয়ের পরিবর্তে 90 ডিগ্রি মাইনাস থিটা। আমরা জানি cos 90 মাইনাস থিটা এটা হচ্ছে অল পজিটিভের ঘরে পড়ে, আর আমরা জানি 90তে পরিবর্তন হয়, সাইন হবে। তাহলে টাউ ইকুয়াল টু হবে NIAB সাইন থিটা। এটি আমাদের ওয়ার্কিং ফর্মুলা। এটা দিয়ে আমরা গাণিতিক সমস্যাগুলো সমাধান করব, টর্কের মান বের করব, NIAB সাইন থিটা। খেয়াল করো, এটা হচ্ছে ক্ষেত্রফল। তো ক্ষেত্রফলটা যদি কুণ্ডলী তলের লম্ব বরাবর একটি ভেক্টর হিসেবে বিবেচনা করা হয়, তাহলে এই A এবং B এর অন্তর্ভুক্ত কোণ হচ্ছে থিটা। যেহেতু A এবং B এর অন্তর্ভুক্ত কোণ থিটা, A এবং B দুটোই ভেক্টর, তাহলে AB সাইন থিটা এটাকে আমরা ক্রস গুণফলের নিয়ম অনুযায়ী লিখতে পারি A ক্রস B। খেয়াল করে দেখো, A একটা ভেক্টর, ক্ষেত্রফল ভেক্টর, B একটি ভেক্টর, চৌম্বক ক্ষেত্র, এই দুটোর মধ্যবর্তী কোণ হচ্ছে থিটা। তাহলে AB সাইন থিটা এর পরিবর্তে আমরা লিখতে পারি A ক্রস B। তাহলে একে কুণ্ডলী তলের লম্ব বরাবর একটি ভেক্টর হিসেবে বিবেচনা করলে A ও B এর অন্তর্ভুক্ত কোণ থিটা। সুতরাং ভেক্টর রূপে আমরা লিখতে পারি টাউ ইকুয়াল টু NIAB সাইন থিটার পরিবর্তে A ক্রস B। এই যে NIA, এই অংশটুকুকে চৌম্বক ভ্রামক বলে। NIA কে চৌম্বক ভ্রামক বলে। চৌম্বক ভ্রামকের দুইটা সংজ্ঞা আছে, একটা হচ্ছে NIA, এই গুণফলটাই চৌম্বক ভ্রামক, আর একটা হচ্ছে কোনো চুম্বকের যে কোনো একটা মেরুর মেরু শক্তি এবং চুম্বক দৈর্ঘ্যের গুণফলকে বলা হয় চৌম্বক ভ্রামক। আমরা পরবর্তীতে চৌম্বক ভ্রামকের আলোচনায় যাব। আবার আমি আরেকবার বলে নিচ্ছি, এখানে তো আমরা একটা সংজ্ঞা পাচ্ছি NIA, এটাকেই চৌম্বক ভ্রামক বলা হচ্ছে। আরেকটা হচ্ছে কোনো চুম্বকের যে কোনো একটি মেরুর মেরু শক্তি এবং চৌম্বক দৈর্ঘ্যের গুণফলকে বলা হয় চৌম্বক ভ্রামক। আমরা এখানে দুইটা বিষয় আমরা পড়বো পরে, মেরু শক্তি আর চৌম্বক দৈর্ঘ্য। আমাদের এই চ্যাপ্টারের শেষ অংশে আছে, আমরা দেখব তখন। তো তাহলে আমরা NIA এর পরিবর্তে চৌম্বক ভ্রামক ক্যাপিটাল M দিয়ে প্রকাশ করা হয়। সুতরাং তাহলে টাউ ইকুয়াল টু হবে NIA এর পরিবর্তে আমরা ক্যাপিটাল M লিখব, ভেক্টর ক্রস B। তাহলে আমাদের NIA এই অংশটাই হচ্ছে চৌম্বক ভ্রামক। চৌম্বক ভ্রামক M ইকুয়াল টু
NIA। তো আমরা এখান থেকে বলতে পারি যে কোনো প্রবাহবাহী কুণ্ডলীর তড়িৎ প্রবাহ এবং ক্ষেত্রফল ভেক্টরের গুণফলকেই বলা হয় চৌম্বক ভ্রামক। তাহলে আমরা টর্ক পেলাম, পাশাপাশি আমরা চৌম্বক ভ্রামকের একটা সংজ্ঞা পেলাম, আমরা আরেকটা সংজ্ঞা পরে পড়ব। এখান থেকে আমরা কি সংজ্ঞাটা পেলাম যে কোনো প্রবাহবাহী কুণ্ডলীর তড়িৎ প্রবাহ এবং ক্ষেত্রফল ভেক্টরের গুণফল হচ্ছে চৌম্বক ভ্রামক। ঠিক আছে, এবার আমি তোমাদের ইলেকট্রন স্পিন সম্পর্কে একটু ধারণা দিব। আমাদের সিলেবাসে খুব বেশি নাই স্পিন সম্পর্কে, খুব সামান্য একটু আছে। তো স্পিন আসলে কি? তো আমরা জানি যে রাদারফোর্ড পরমাণু মডেল সম্পর্কে একটি চমৎকার কথা বলেছিলেন যে পরমাণুর গঠন হচ্ছে সৌরজগতের মতো। খেয়াল করো যে যদিও তার এই মডেলে কিছু ত্রুটি ছিল, পরে বোর মডেল এসছে, তো যাই হোক মূল কাঠামোটা কিন্তু আসলে রাদারফোর্ড করে গেছেন এবং চমৎকার একটি উদাহরণ দিয়েছেন যে পরমাণুর গঠন সৌরজগতের মতো। দেখো একটু খেয়াল করে যে একটা পরমাণুর মধ্যে আমরা জানি যে কেন্দ্রে আছে হচ্ছে নিউক্লিয়াস, নিউক্লিয়াসের মধ্যে থাকে প্রোটন এবং নিউট্রন। এর মধ্যে প্রোটন হচ্ছে ধনাত্মক চার্জযুক্ত আর নিউট্রন হচ্ছে ঋণাত্মক চার্জযুক্ত। এর বাইরে বিভিন্ন কক্ষপথে আবর্তন করে ইলেকট্রনগুলো। আমরা জানি নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রনগুলো আবর্তন করে। এই আবর্তনের পথটা কিন্তু আমরা যদিও বৃত্তাকার দেখাই, কিন্তু বৃত্তাকার না। সৌরজগতের গ্রহগুলি যেরকম উপবৃত্তাকার পথে আবর্তন করে, এরকম ইলেকট্রনগুলিও উপবৃত্তাকার পথেই আবর্তন করে। আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে যে গ্রহগুলি যেরকম সূর্যের চারদিকে আবর্তনের পাশাপাশি নিজ অক্ষের উপরেও আবর্তন করে, ঠিক সেরকম ইলেকট্রনগুলিও তাই করে। এরা নিউক্লিয়াসের চারদিকে আবর্তন তো করেই, পাশাপাশি এরা নিজ অক্ষের উপরেও আবর্তন করে। এই যে ইলেকট্রনগুলো নিজের অক্ষের উপরে আবর্তন করে, এটাকে বলে ইলেকট্রন স্পিন। নিজ অক্ষের উপরে ইলেকট্রনের আবর্তন, তার মানে ইলেকট্রনগুলো নিজের অক্ষের উপরেও ঘুরছে, আবার নিউক্লিয়াসের চারদিকেও ঘুরছে। কোনো ইলেকট্রন নিজের অক্ষের উপরে যে আবর্তন, এটাকে বলা হয় ইলেকট্রন স্পিন। তো ইলেকট্রন নিজের অক্ষের উপরে যখন আবর্তন করে, সকল ইলেকট্রন কিন্তু একই দিকে আবর্তন করে না। কিছু ইলেকট্রন ডানাবর্তী, আবার কিছু ইলেকট্রন বামাবর্তী। তো এই ইলেকট্রন স্পিন থেকে আমরা কোনো বস্তুর চুম্বক ক্ষেত্র সম্পর্কে খুব সুন্দর ধারণা পাই, যে কেন লোহা, নিকেল, কোবাল্ট এরা চুম্বকত্ব প্রদর্শন করে, অন্য কোনো চুম্বক বা চুম্বক পদার্থের উপর বল প্রয়োগ করে। পাশাপাশি একই ধরনের ধাতব পদার্থ হওয়া সত্ত্বেও স্বর্ণ, রূপা ইত্যাদি, তামা ইত্যাদি এই পদার্থগুলো কেন চুম্বকত্ব প্রদর্শন করে না? আমরা ইলেকট্রন স্পিন থেকে কিন্তু এটার চমৎকার একটা ব্যাখ্যা পাই। দেখো, চুম্বক ক্ষেত্র কিন্তু সৃষ্টি হয় চার্জিত কণার গতির ফলে। আমরা এই চ্যাপ্টারের শুরুতেই দেখেছি, চার্জিত কণা যখনই গতিশীল থাকবে তখনই সে এর চারপাশে একটা চুম্বক ক্ষেত্রের সৃষ্টি করে। তো একটা ধাতব পদার্থের মধ্যে বা যে কোনো পদার্থের মধ্যে যখন কোনো ইলেকট্রন এই যে নিজ অক্ষের উপরে যে আবর্তন করে, এই আবর্তনের জন্য কিন্তু একটা চুম্বক ক্ষেত্রের সৃষ্টি হয়। ইলেকট্রন স্পিনের জন্য পরমাণুর ভিতরে একটা চুম্বক ক্ষেত্রের সৃষ্টি হয়। তো এর মধ্যে কিছু ইলেকট্রন ডানাবর্তী, কিছু ইলেকট্রন বামাবর্তী। সাধারণত দেখা যায় যে বেশিরভাগ পদার্থের, লোহা, নিকেল, কোবাল্ট এগুলো ছাড়া বেশিরভাগ পদার্থের ক্ষেত্রে একটা পরমাণুর যতগুলো ইলেকট্রন ডানাবর্তী, ঠিক ততগুলো ইলেকট্রন বামাবর্তী হয়। ফলে কি হয়? ডানাবর্তী ইলেকট্রনের জন্য যে ধরনের চৌম্বক ক্ষেত্র সৃষ্টি হয়, বামাবর্তী ইলেকট্রনের জন্য ঠিক তার বিপরীতধর্মী চৌম্বক ক্ষেত্র সৃষ্টি হয়। ফলে একটা পরমাণুর মধ্যে এই দুই চৌম্বক ক্ষেত্র পরস্পরকে নিষ্ক্রিয় করে দেয়। ফলে ওই পরমাণুতে কোনো লব্ধি চৌম্বক ক্ষেত্র থাকে না। কিন্তু লোহা, নিকেল, কোবাল্ট এদের ক্ষেত্রে দেখা যায় কি, যে সংখ্যক ইলেকট্রন ডানাবর্তী সেই সংখ্যক ইলেকট্রন বামাবর্তী হয় না। এদের মধ্যে একটা ব্যবধান থাকে, পার্থক্য থাকে।
ফলে বেশিরভাগ ইলেকট্রন যেই দিকে আবর্তন করে সেই দিকের চৌম্বক ক্ষেত্রটা বেশি থাকবে, অর্থাৎ পরমাণুর মধ্যে একটা লব্ধি চৌম্বকত্ব প্রকাশ পাবে। এই যে পরমাণুর মধ্যে লব্ধি চৌম্বকত্ব প্রকাশ পাবে, এই চৌম্বক ক্ষেত্র পরবর্তী সময়ে দেখা যায় যে লোহা, নিকেল, কোবাল্ট এদেরকে চুম্বকে পরিণত করতে সাহায্য করে। তো তাহলে এই হচ্ছে আমাদের ইলেকট্রন স্পিন। আমরা এই বিষয়টা কাজে লাগিয়ে এখন পৃথিবীর চৌম্বকত্ব দেখব। পৃথিবীর চৌম্বকত্ব আমরা জানি যে পৃথিবী একটি বিরাট চুম্বক। যে কোনো চুম্বককে যদি আমরা মুক্তভাবে ঝুলিয়ে দিই, আমরা জানি যে এটা উত্তর দক্ষিণ দিকে মুখ করে থাকবে। তো এই যে উত্তর দক্ষিণ দিকে মুখ করে থাকার বিষয়টা, এটা কেন হয়? পৃথিবীর চৌম্বকত্ব একটু আসলে এখানে বোঝার বিষয়, বই থেকে একটু লিটারেচারটা পড়ে নেবে। আমি মূল বিষয়টা শুধু তোমাদের বুঝিয়ে বলছি। পৃথিবী খুব গভীরে কিন্তু আমরা যেতে পারিনি এখনো। হ্যাঁ, পৃথিবীর ভূত্বক আছে, এরপরে কঠিন শিলা আছে, এরপর এই অংশটা পার হলে ভিতরে গলিত লাভা। আমরা জানি যে সূর্যের তাপমাত্রা এবং পৃথিবীর কেন্দ্রের তাপমাত্রা কাছাকাছি, অর্থাৎ পৃথিবীর অভ্যন্তরভাগ হচ্ছে গলিত লাভা দিয়ে গঠিত। আমরা একটু বা মাঝে মাঝে টের পাই, কোনো আগ্নেয়গিরির অগ্নুৎপাত হলে আমরা টের পাই পৃথিবীর অভ্যন্তর ভাগ থেকে কতটা উত্তপ্ত গলিত লাভা বেরিয়ে আসে। তো দেখো, পৃথিবী যে ঘুরছে, এই ঘূর্ণনের ফলে পৃথিবীর অভ্যন্তর ভাগের যে গলিত লাভাগুলো আছে, গলিত লাভাগুলো মূলত লোহা নিকেল অন্তর্বস্তু বলে। এই লোহা নিকেল অন্তর্বস্তুগুলোও কিন্তু আবর্তন করছে এবং এদের মধ্যে একটা অসম ঘূর্ণন সৃষ্টি হয়। ধরো একটা বড় পাতিলে তুমি যদি পানি রেখে পাতিলটা ঘোরাও, তাহলে দেখবে যে পাতিলের ভিতরে যে পানি আছে সেই পানিটাও কিন্তু ঘুরছে। তবে পাতিলের আবর্তন এবং ভেতরে পানির আবর্তন এই দুটি কিন্তু সমান হচ্ছে না, একটু পার্থক্য হচ্ছে। তার মানে এই পৃথিবীর অভ্যন্তরভাগে যে গলিত লাভাগুলো আছে, এই গলিত লাভাগুলো, তার মানে লোহা নিকেল অন্তর্বস্তুগুলো, এগুলোর মধ্যে একটা অসম ঘূর্ণন সৃষ্টি হয়। আর অতি উত্তপ্ত থাকার কারণে দেখা যায় যে এরা চার্জিত অবস্থায় থাকে, অর্থাৎ আয়নিত অবস্থায় থাকে। তো যদি কোনো চার্জিত কণা গতিশীল হয়, ব্যাস আমরা জানি সে চৌম্বক ক্ষেত্র সৃষ্টি করে, যে কারণে সম্পূর্ণ পৃথিবীটাই একটা বড় চুম্বকের মতো আচরণ করে। আমরা যদি একটু খেয়াল করি, উত্তর মেরু, পৃথিবীর উত্তর মেরু, পৃথিবীর দক্ষিণ মেরু, এই সম্পূর্ণ পৃথিবীটাই দেখা যায় একটা বড় চুম্বকের মতো আচরণ করে। তো পৃথিবীর উত্তর দিকে আছে এই পৃথিবীর চুম্বকের দক্ষিণ মেরু এবং দক্ষিণ দিকে আছে পৃথিবীর চুম্বকের উত্তর মেরু। সেজন্য একটা দণ্ডচুম্বককে যদি আমরা মুক্তভাবে ঝুলিয়ে দিই, তার উত্তর মেরু উত্তর দিকে মুখ করে থাকে, তার কারণ উত্তর দিকে পৃথিবী চুম্বকের দক্ষিণ মেরুটা আছে, সেই দক্ষিণ মেরুটা এই দণ্ডচুম্বকের উত্তর মেরুকে আকর্ষণ করে। ঠিক একইভাবে পৃথিবীর দক্ষিণ মেরু যেই দিকে, সেই দিকটাতে পৃথিবী চুম্বকের উত্তর মেরু আছে, সেই জন্য দক্ষিণ মেরুকে সে আকর্ষণ করে। এই কারণেই একটি দণ্ডচুম্বক বা শলাকা চুম্বক মুক্তভাবে ঝুলিয়ে দিলে এটি উত্তর দক্ষিণে মুখ করে থাকে। তো আমি আশা করি তোমরা কিছুটা ধারণা পেলে পৃথিবীর চুম্বকত্ব সম্পর্কে। আমি এখন দুই একটা খুব সাধারণ বিষয় একটু তোমাদের মনে করিয়ে দিই। শুধু তোমরা পড়েছো এর আগেও, চুম্বক। চুম্বক কাকে বলে? যা অন্য কোনো চুম্বক অথবা অন্য কোনো চুম্বক পদার্থের উপর বল প্রয়োগ করে, সেটাকে বলা হয় চুম্বক। আমরা জানি লোহা, নিকেল, কোবাল্ট এগুলো হচ্ছে, এদেরকে চুম্বকে পরিণত করা যায়। প্রাকৃতিকভাবেও চুম্বক পাওয়া যায়, আবার কৃত্রিমভাবেও তৈরি করা যায়। চুম্বক পদার্থ কারা? যাদেরকে চুম্বক আকর্ষণ করে এবং যাদেরকে চুম্বকে পরিণত করা যায় তারা হচ্ছে চুম্বক পদার্থ। আমরা জানি লোহা, নিকেল, কোবাল্ট এরা হচ্ছে চুম্বক পদার্থ এবং লোহার তৈরি কিছু যৌগ আছে, এরা চুম্বক পদার্থ।
চুম্বক মেরু। মেরু হচ্ছে চুম্বকের কাছাকাছি, চুম্বকের দুই প্রান্তের কাছাকাছি, শেষ প্রান্তে না কিন্তু, শেষ প্রান্ত থেকে একটু ভেতরে, দুই প্রান্তের কাছাকাছি যে সংকীর্ণ অঞ্চলে, ক্ষুদ্র একটা অঞ্চল, যে সংকীর্ণ অঞ্চলে চুম্বকের শক্তি সবচেয়ে বেশি, এই অঞ্চলকে বলা হয় চুম্বকের মেরু। তাহলে শেষ প্রান্ত থেকে একটু ভেতরে থাকবে এটা, এই জন্যই কিন্তু পৃথিবীর চুম্বকটাও তাই থাকে, একদম শেষ প্রান্তে ভূপৃষ্ঠের উপরে থাকে না, এটা ভূপৃষ্ঠ থেকে একটু ভেতরে থাকে। তো জ্যামিতিক দৈর্ঘ্য, কোন চুম্বকের দুই প্রান্তের মধ্যবর্তী দূরত্বকে বলে এর জ্যামিতিক দৈর্ঘ্য। এই দৈর্ঘ্যটা হচ্ছে জ্যামিতিক দৈর্ঘ্য। এবং চৌম্বক দৈর্ঘ্য দুই মেরুর মধ্যবর্তী দূরত্ব, আমরা জানি যে মেরুটা একটু ভেতরে থাকে, দুই মেরুর মধ্যবর্তী দূরত্বকে বলে চৌম্বক দৈর্ঘ্য। জ্যামিতিক দৈর্ঘ্য আর চৌম্বক দৈর্ঘ্য এদের মধ্যে একটি সম্পর্ক আছে, একটু খেয়াল করে দেখো যে জ্যামিতিক দৈর্ঘ্যটা কিন্তু বড়, দুই প্রান্তের মধ্যবর্তী দূরত্ব, এর চেয়ে চৌম্বক দৈর্ঘ্যটা একটু ছোট হবে যেহেতু চুম্বকের দুই মেরু একটু ভেতরে থাকে। চৌম্বক দৈর্ঘ্য এবং জ্যামিতিক দৈর্ঘ্যের মধ্যে সম্পর্ক হচ্ছে চৌম্বক দৈর্ঘ্য সমান, সংখ্যাটা মনে রাখবে 0.85 ইন্টু জ্যামিতিক দৈর্ঘ্য। এটা কিন্তু ভালো একটা অবজেক্টিভ প্রশ্ন, সরাসরি বলতে পারে জ্যামিতিক দৈর্ঘ্য সমান 0.85 ইন্টু চৌম্বক দৈর্ঘ্য, এই সংখ্যাটা পরিবর্তন করে দিল, কিংবা চৌম্বক দৈর্ঘ্য এবং জ্যামিতিক দৈর্ঘ্যের অনুপাত কত, কিংবা দেখো তাহলে চৌম্বক দৈর্ঘ্য এবং জ্যামিতিক দৈর্ঘ্যের অনুপাত যদি বলে তাহলে 0.85 আসবে, আর যদি জ্যামিতিক দৈর্ঘ্য এবং চৌম্বক দৈর্ঘ্যের অনুপাত বলে তাহলে কিন্তু 1/0.85 আসবে। তোমাদের ক্যালকুলেশন করে বের করতে হবে এটা। তো আমরা মনে রাখবো এটা, সংখ্যাটা মনে রাখবো 0.85। আর আরেকটা বিষয় মনে রাখবো যে চৌম্বক দৈর্ঘ্যটা কিন্তু জ্যামিতিক দৈর্ঘ্যের চেয়ে কম। এটা যখন আমাদের মাথায় থাকবে তাহলে আমাদের এই বিষয়টা আর কখনো ভুল হবে না। অনেক সময় প্র্যাকটিক্যালের ভাইভাতেও কিন্তু এই প্রশ্নটা করে, চৌম্বক দৈর্ঘ্য কাকে বলে, জ্যামিতিক দৈর্ঘ্য কাকে বলে, সম্পর্ক কী এদের মধ্যে, বা অনুপাতের মান কত। হ্যাঁ, আমরা এই সংখ্যাটা অবশ্যই মনে রাখবো। তো ঠিক আছে, আরেকটা আছে অচুম্বক পদার্থ। তাহলে অচুম্বক পদার্থ কোনটা হবে? বোঝাই যাচ্ছে যে যাদেরকে চুম্বক আকর্ষণ করে না এবং যাদেরকে চুম্বকে পরিণত করা যায় না তারা হচ্ছে অচুম্বক পদার্থ। তাহলে আজকে আমাদের এই পর্যন্তই থাকলো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং সচেতনভাবে ঘরে থাকো সবাই। পাশাপাশি পড়াশোনাটা তোমরা অব্যাহত রাখো। আমরা তোমাদের পাশে আছি, যে কোনো সমস্যায় প্রথমে দেখানো ফোন নাম্বারে ফোন করতে পারো। যে কোনো প্রশ্ন থাকলে পার্সোনাল মেসেঞ্জারে তোমরা ইনবক্স করতে পারো, অথবা কমেন্টেও তোমরা প্রশ্নগুলো করতে পারো। তো থ্যাংক ইউ সবাইকে, আমাদের আবার কথা হবে পরে। ধন্যবাদ।